এমন ঘটনা যে ঘটতে পারে তা ওরা স্বপ্নেও ভাবেননি। 8:45 মাদ্রাজ মেল ছাড়বে, কিন্তু তার প্রায় ঘণ্টাখানেক আগেই বিমলবাবু, তার স্ত্রী পুতুল আর মেয়ে তাতাইকে নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যান। শুধু যানজটের ভয়ে না, বোধ হয় বেড়াতে যাবার আগ্রহের আতিশয্যেই ওরা অত আগে স্টেশনে হাজির হন। বিয়ের আগে বিমলবাবু একটু বাউন্ডুলে ধরনের ছিলেন। কবে যে উনি কোথায় যাবেন আর কখন কোন চাকরি ধরবেন ছাড়বেন তা কেউ জানত না। 26শে জানুয়ারি শুক্রবার ছুটি, তার সঙ্গে শনি রবিবারের ছুটি। ব্যাস 25শে রাত্রিরে বিমল পুরী এক্সপ্রেস চড়ে। বাড়ি থেকে বেরোবার আগে বলে যায়, মা মা, আমি সোমবার সকালে পুরী এক্সপ্রেসে ফিরব। বাড়ি এসে খেয়ে দিয়েই অফিস ছুটতে হবে। হে রে বিমলু, সত্যি ফিরবি তো? মা ছেলেকে খুব ভালোভাবেই জানেন বলে প্রশ্ন করেন। ফিরব না মানে? বিমল চোখ দুটো বড় বড় করে বলে, সোমবার ঠিক 10টায় অফিসে না পৌঁছলে কেলেঙ্কারি হয়ে যাবে। মা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ ফিরিস, আমাকে তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে শুধু শুধু বসে থাকতে না হয়। না না, তোমাকে শুধু শুধু বসে থাকতে হবে না। সোমবার না, বিমল ফিরে এলো পরের রবিবার। কোনো দুঃখ, আক্ষেপ বা অন্যায়বোধ তো দূরের কথা। ও হাসতে হাসতে বলল, জানো মা, পুরীতে গিয়ে হঠাৎ সজলের সঙ্গে দেখা। ওর পাল্লায় পড়ে পুরীতে মাত্র একদিন থেকেই চলে গেলাম চিল্কার পাড়ে বারকুলে। মা গম্ভীর হয়ে থাকলেও বিমল মহানন্দে বলে যায়, বারকুলের ট্যুরিস্ট লজে ডিনার টেবিলে এক ভদ্রলোকের সঙ্গে চুটিয়ে আড্ডা দেবার পর জানলাম উনি কেওনঝড়ের এসপি। বিমল দুহাত দিয়ে তালি বাজিয়ে বলে, ব্যাস, ওর সঙ্গে ওরই গাড়িতে চলে গেলাম কেওনঝড়। গাছপালা পাহাড় দিয়ে ঘেরা শহরটাকে আমার দারুণ ভালো লেগেছে। দুহাত দিয়ে মার মুখখানা ধরে বলে, তাছাড়া বৈতরণী নদীর উৎস আর তোমাদের রামায়ণে সেই বিখ্যাত গন্ধমাদন পর্বতও দেখে এলাম। ও মুহূর্তের জন্য থেমে বলে, তোমাকে একবার নিয়ে যাব, দেখে মুগ্ধ হয়ে যাবে। ওর মা একটু হেসে বলেন, আমি কি তোর মতো বাউন্ডুলে যে ঘর সংসার ফেলে যখন তখন যেখানে সেখানে চলে যাব? শুধু সেবার নয়, বরাবর বিমল এই কাণ্ড করে। একবার বাড়ি থেকে বেরুলো কাশি যাচ্ছি বলে। 2 দিন পর কাশিতে শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা। খবরের কাগজে বড় বড় হরফে ছাপা হলো কাশীর নানা অঞ্চলে বেশ কিছু টুরিস্টের মৃত্যুর খবর। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। প্রায় 2 সপ্তাহ পরে হাসতে হাসতে বিমলের আবির্ভাব। জানো মা, নৌকায় কাশী থেকে কানপুর যাওয়ার সময় কি দারুণ অভিজ্ঞতা হলো, তুমি ভাবতে পারবে না। তুই কি এতদিন কানপুরেই বসেছিলিস? আমি কানপুরে বসে থাকার মতো ছেলে? বিমল হাসতে হাসতে বলে, একটা ছেলের মোটর সাইকেলের পিছনে বসে চলে গেলাম নৈনিতাল, তারপর রানীক্ষেত, কৌশানী, বাগেশ্বর খুলে লখনৌ হয়ে ফিরে এলাম। খুব মহৎ কাজ করেছিস। এদিকে আমরা যে চিন্তায় ভাবনায় পাগল হয়ে যাচ্ছি। বিমল দুহাত দিয়ে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, তোমার মতো মা যার, তার ক্ষতি কে করবে? এই রকম বেমক্কা বেহিসাবি ঘুরে ফিরে বেড়াবার জন্য ওকে 4-5 বার চাকরি পর্যন্ত ছাড়তে হয়েছে, কিন্তু তার জন্য ওর বিন্দু মাত্র দুঃখ আক্ষেপ হয়নি। পুতুলকে বিয়ে করার পর বিমল একটু পাল্টেছে। গত 7 বছর ধরে একই কোম্পানিতে চাকরি করছে, তবে ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ আর মেডিকেল লিভের 16 আনা সদ্ব্যবহার করে ঘুরে ফিরে বেড়াবার জন্য। আগে পুতুল মাঝে মাঝে স্বামীকে বলতো, তুমি যে কি করে ধৈর্য ধরে কটা বছর পড়াশোনা করে এক চান্সে ইঞ্জিনিয়ারিং পাশ করলে তা আমি ভেবে পাই না।
এখনো পুতুল কখনো কখনো ঠাট্টা করে বিমলকে বলে, আমি চাকরি কি সাধে করি? তুমি যে কবে কোথায় কতদিনের জন্য উধাও হয়ে যাবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? ও একটু হেসে বলে, তখন মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে হবে বলেই তো চাকরি করছি। পুতুলও বেড়াতে ভালোবাসে, কিন্তু বিয়ের আগে শুধু শান্তিনিকেতন, দীঘা, পুরী আর দার্জিলিং ছাড়া আর কোথাও যায়নি। বিয়ের পর অবশ্য মাঝে মাঝেই বিমল ওকে নিয়ে বেরিয়ে পড়ে, কখনো দূরে, কখনো কাছে, কখনো 2-4 দিনের জন্য, কখনো আবার 2-4 সপ্তাহের জন্য। এবার ওরা যাচ্ছে দক্ষিণ ভারত, প্রথমে মাদ্রাজ, সেখানে 2-4 দিন কাটিয়ে একদিন মহাবলীপুরম, কাঞ্চিপুরম আর পক্ষীতীর্থম ঘুরে এসে পরের দিনই যাবে পন্ডিচেরি। আবার ত্রিচিনাপল্লী, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী ইত্যাদি ঘুরে ফিরে চলে যাবে ব্যাঙ্গালোর। ওখানে 2-3 দিন কাটিয়ে মহীশূর। মোটামুটি 20-22 দিনের ব্যাপার। বিমলের ইচ্ছা ছিল 1 মাসের পুরো ছুটিটায় বাইরে কাটায়, কিন্তু পুতুল বলেছে, বাইরে থেকে ঘুরে ফিরে এসেই আমি অফিস ছুটতে পারবো না, তাছাড়া তাতাই কি তো হোম টাস্ক শেষ করে স্কুলে যেতে হবে। তবু বিমল মুখ টিপে হাসতে হাসতে বলেছে, যদি তোমাদের মত হয় তাহলেই ফেরার পথে চিল্কার পাড়ে 2 দিন বিশ্রাম করব। যাই হোক, দৈনন্দিন জীবন থেকে মুক্তি নিয়ে বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে বলে বিমল মহা খুশি। খুশি পুতুলও, আর তাতাই তো রীতিমতো উত্তেজিত। রিজার্ভেশন চার্ট দেখে এসেই বিমল বলে, জানো পুতুল, আমাদের কম্পার্টমেন্টে একজন বাঙালি ভদ্রলোক যাবেন। পুতুল একটু হেসে বলে, তার মানে তুমি প্রাণ ভরে আড্ডা দিতে পারবে। আড্ডা দেব কখন? বিমল মুহূর্তের জন্য থেমে বলে, ভদ্রলোক তো ভোরবেলাতেই নেমে যাবেন। ভোরবেলায় মানে কোথায় নামবেন? বেরহামপুরে। বিমল একটু থেমে বলে, ভদ্রলোক নিশ্চয়ই গোপালপুর অনসি যাবেন। একটু পরেই প্ল্যাটফর্মে ট্রেন দেয়। বিমল, পুতুল আর তাতাইকে নিয়ে নিজেদের কম্পার্টমেন্টে ওঠে। মালপত্র ঠিকঠাক করে রাখে। 3 জনেই কোল্ড ড্রিঙ্ক খায়। বিমল সিগারেট কিনে খায়। ওদের কম্পার্টমেন্টের সামনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে বিমল চারপাশের মানুষজনের ব্যস্ততা দেখে। ট্রেন ছাড়ার 5-7 মিনিট আগে বিমল নিজেদের কম্পার্টমেন্টের ভিতরে পা দিয়েই পুতুলের দিকে তাকিয়ে বলে, মিস্টার চ্যাটার্জি বোধহয় যাবেন না বলেই মনে হচ্ছে। কোন মিস্টার চ্যাটার্জি? আমাদের এই কম্পার্টমেন্টে যা রিজার্ভেশন আছে। ও। পুতুল একবার ঘড়ির দিকে তাকিয়েই বলে, আর মিনিট 2-এর মধ্যেই তো ট্রেন ছাড়বে। ভদ্রলোক এরই মধ্যে এসে যেতেন। বিমল একটু হেসে বলে, ভদ্রলোক না এলেই ভালো হয়। উনি না এলে আমরা একটা জায়গায় 2টো লোয়ার বার্থ নিতে পারবো। ওর মুখের কথা শেষ হতে না হতেই 2-3 জন ভদ্রলোক ওদের কম্পার্টমেন্টের সামনে এসে হাজির। ওদের সঙ্গে একজন চিৎকার করে বললেন, দাদা, এই যে এখানে। ওদেরই একজন বার্থের নিচে একটা সুটকেস আর একটা ব্যাগ রাখতেই পরনে স্যুট, মাথায় টুপি এবং চোখে কালো চশমা দিয়ে মিস্টার চ্যাটার্জি কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলেন। বিমল আর পুতুল মুগ্ধ দৃষ্টিতে ওই সুপুরুষ ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকে। দাদা, আপনার রাত্রে যা যা দরকার তা সুটকেস খুললেই সামনে পেয়ে যাবেন। মিস্টার চ্যাটার্জি একটু হেসে বললেন, ওরে, ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা নেমে যাও। একজন একগাল হেসে বললেন, আমরা ঠিক নেমে যাব। অন্য এক ভদ্রলোক বললেন, কাল স্টেশনে সবাই থাকবে, আমিও এখনই ফোন করে বগির নম্বর জানিয়ে দিচ্ছি। ওরা আর কথা না বলে চলন্ত ট্রেন থেকেই নেমে যান। মিস্টার চ্যাটার্জি মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখেন। তারপর আলতো করে চোখের কালো চশমাটা খুলতেই বিমল আর পুতুল চমকে ওঠে। ওরা দুজনে বিস্ময়ে, আনন্দে ও অভাবনীয় সৌভাগ্যের খুশিতে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে দেখে বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক অর্জুন চট্টোপাধ্যায়কে। হঠাৎ পুতুল কনুই দিয়ে আলতো করে গুঁতো মারতে বিমল একগাল হাসে হেসে অর্জুনের দিকে তাকিয়ে বলে,
মিস্টার চ্যাটার্জি, আপনি তো বেরহামপুর যাচ্ছেন। অর্জুন কি একটা কাগজ পড়তে পড়তে একটু মুখ তুলে কয়েক মুহূর্তের জন্য ওদের দুজনের দিকে তাকিয়ে থাকার পর একটু হেসে বলেন, হ্যাঁ, একটু গোপালপুর অন সি যাব। বেড়াতে যাচ্ছেন? অর্জুন একটু মাথা নেড়ে বলেন, না, ওখানে গিয়েও রং মেখে ক্যামেরার সামনে হাসতে হবে, কাঁদতে হবে। পুতুল আর চুপ করে থাকতে পারে না, অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ওখানে কোন ছবি শুটিং হবে? খেলা ভাঙার খেলা। অর্জুন পুতুলের চোখের উপর চোখ রেখে উত্তর দেন, ও হ্যাঁ। পুতুল অত্যন্ত উৎসাহের সঙ্গে বলে, কাগজে পড়েছিলাম। ও মুহূর্তের জন্য আবার বলেন, মোহিনী সেন আর বলাকারায় তো দুই নায়িকা, তাই না? অর্জুন মুখে কিছু বলেন না, চাপা হাসি হাসতে হাসতে শুধু মাথা নাড়েন। বিমল বলে, আমার স্ত্রী তো আপনার অন্ধ ভক্ত, আপনার কোনো ছবিও বাদ দেয় না। অর্জুন পুতুলের দিকে তাকিয়ে বলেন, তাই নাকি? আপনার কোনো কোনো ছবি আমি ৮-১০ বারও দেখেছি। কি সর্বনাশ! তাতায় আপন মনে শুকতারা পড়ছিল। ও একবার মুখ তুলে সামনের বার্থের ভদ্রলোকের দিকে তাকাতেই অর্জুন চোখ দুটো বড় বড় করে একটু সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করেন, কি নাম তোমার? তাতায়। বাহ! অর্জুন ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, যেমন সুন্দর তোমাকে দেখতে, সেই রকমই সুন্দর তোমার নাম। উনি টায়ের নট খুলতে খুলতে বলেন, জামা কাপড় বদলে নেবার পর তোমার সঙ্গে গল্প করব। টাই খুলে পাশে রেখেই কোটটা খুলে ফেলেন। তারপর সুটকেস খুলে পায়জামা পাঞ্জাবি তোয়ালে নিয়ে বাথরুমে চলে যান। বিমল সঙ্গে সঙ্গে হাসতে হাসতে পুতুলকে বলে, তুমি তো আজ সারা রাত অর্জুনকে দেখবে, 1 মিনিটের জন্য তো ঘুমোতে পারবে না। শুধু আজকের রাত কেন, আমি মাসের পর মাস ওর মুখের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিতে পারি। ছোট্ট তাতায় হঠাৎ প্রশ্ন করে, মা, ইনি সিনেমা করেন তাই না? তাতায়ের মাথায় হাত রেখে পুতুল বলে, সিনেমা করেন মানে? এর চাইতে কেউ ভালো সিনেমা করতে পারে না, তাই তো কোটি কোটি মানুষ ওকে ভালোবাসে। তাতাই গম্ভীর হয়ে হিসেব করে বলে, 100,000-এ 1 লাখ, তারপর 100 লাখে 1 কোটি হয়, তত লোকে ওকে ভালোবাসে? হ্যাঁ মা, এত লোকে ওকে ভালোবাসে। অর্জুন পায়জামা পাঞ্জাবি পরে ফিরে এসে প্যান্ট শার্ট বার্থের এক পাশে রেখে টয়লেটারিজের ছোট্ট ব্যাগ থেকে একটা শিশি বের করে তাতাইকে বলেন, টাটাই, দেখি একটু স্প্রে করে দিই। সঙ্গে সঙ্গে ওর গায়ে স্প্রে করে দিয়ে অর্জুন নিজের পাঞ্জাবির উপর সুগন্ধ ছড়িয়ে দেন। এবার বিমলের দিকে তাকিয়ে অর্জুন বলে, আপনাকে দিই? বিমল একগাল হেসে বলে, হ্যাঁ দি। ওর জামায় স্প্রে করার পর অর্জুন পুতুলকে বলে, আপনাকে? পুতুল খুশির হাসি হেসে বলে, আপনাকে না বলার ক্ষমতা আমার নেই। অর্জুন ওর শাড়ি ব্লাউজে স্প্রে করে দিতে পুতুল বলে, ভারী সুন্দর গন্ধ। বিমল স্ত্রীর থেকে মুখ ঘুরিয়ে বলে, উনি কি সাধারণ মানুষ যে সাধারণ জিনিস ব্যবহার করবেন? অর্জুন বেনসন হেজেসের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরায়, একটা টান দেয়, আপন মনে কি যেন ভাবেন। তাতায় পুতুলের হাত ধরে একটু টান দিয়ে বলল, মা, খেতে দেবে না? বড্ড খিদে লেগেছে। অর্জুন বললেন, তাতাই, তুমি স্যান্ডউইচ খাবে? তাতাই কিছু বলার আগে বিমল বলে, না না, ওকে স্যান্ডউইচ দিতে হবে না, আমাদের সঙ্গে খাবার আছে। পুতুল বলল, আমাদের সঙ্গে লুচি তরকারি মিষ্টি আছে, আপনাকে একটু দিতে পারি? অর্জুন ওর দিকে তাকাতেই পুতুল আবার বলল, সবই আমার নিজের হাতে তৈরি, আপনি একটু খেলে খুব খুশি হব। অর্জুন কয়েক মুহূর্ত ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর বললেন, আপনার নিজের হাতে তৈরি বলে একটা লুচি খাবো, এখনই দেব? না না, পরে। অর্জুন একটু থেমে বলেন, তাতাই আর খিদে পেয়েছে, আপনারা খেয়ে নিন। পুতুল খাওয়া দাওয়ার উদ্যোগ আয়োজন শুরু করতেই অর্জুন বিমলের দিকে তাকিয়ে বলেন,
আপনার নামটা জানা হলো না। আমার নাম বিমল চক্রবর্তী। মিসেস চক্রবর্তী, আপনার নাম? একগাল হাসি হেসে উনি বলেন, পুতুল। সত্যি আপনাকে পুতুলের মতো সুন্দর দেখতে। কথা শুনে পুতুল খুব খুশি হলেও বিমলের বিশেষ ভালো লাগে না। সিগারেট শেষ করে অর্জুন ব্যাগ থেকে শিভাস রিগালের বোতল, জলের ফ্লাস্ক আর গেলাস বের করেই বলেন, বিমল বাবু, একটু ড্রিঙ্ক করবেন? না না, আমি ড্রিঙ্ক করি না। বোতলটা একটু তুলে ধরে উনি বলেন, প্রিমিয়াম স্কচ, খেলে বোধহয় ভালোই লাগতো। না না, আমি খাবো না, আপনি খান। অর্জুন গেলাসে প্রথম চুমুক দিয়েই একটা সিগারেট ধরান। ওরাও খাওয়া দাওয়া শুরু করে। 2-5 মিনিট পর অর্জুন ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে পড়তেই মাঝে মাঝে গেলাসে চুমুক দেন। হঠাৎ কখনো কখনো মুখ তুলে কয়েক মুহূর্ত পুতুলের দিকে তাকিয়ে থাকেন। চোখে চোখ পড়তেই পুতুল দৃষ্টি গুটিয়ে নিলেও বিমল মনে মনে বেশ অসন্তুষ্ট হয়। এক গেলাস শেষ হতেই অর্জুন আবার গেলাস ভরে নেন। বই পড়তে পড়তেই গেলাসে চুমুক দেন, তাতায়ের দিকে তাকিয়ে একটু হাসেন। তারপরই কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে থাকেন। বিমল অত্যন্ত বিরক্ত হলেও মুখে কিছু বলে না। আবার গেলাস খালি হয়, আবার গেলাস ভরে নেন অর্জুন। বই পড়তে পড়তেই সিগারেটে টান দেন, গেলাসে চুমুক দেন 2-5 মিনিট পর পরই। তারপরই হঠাৎ আবার কয়েক মুহূর্ত পুতুলকে দেখেন। পুতুল মনে মনে খুশি হলেও একটু অস্বস্তি বোধ না করে পারে না। একটু সহজ হবার জন্য বলে, লুচিটা এখনই দেব, খাবেন? না না, পরে। বিমল তাতায় আর পুতুলকে বলে, চলো আমরা হাত ধুয়ে আসি। হ্যাঁ চলো। বাথরুমের কাছে গিয়ে বিমল পুতুলকে বলে, তোমার অর্জুনের অসভ্যতা দেখছো? উনি আবার কি অসভ্যতা করলেন? নির্লজ্জভাবে তোমার দিকে কিভাবে তাকিয়ে। পুতুল একটু জোরেই হেসে ওঠে, বলে, তুমি তো আচ্ছা পাগল। সামনাসামনি পারতে থাকলে সামনের লোকজনের দিকে না তাকিয়ে পারা যায়? তাই বলে ওই রকম অসভ্যভাবে? আহ, কি যা তা বলছো। পুতুল একটু থেমে একটু ব্যঙ্গের হাসি এসে বলে, অর্জুন চ্যাটার্জি তো জীবনে কখনো সুন্দরী মেয়ে দেখেনি, তাই হ্যাংলার মতো আমাকে দেখছেন। মাতাল চরিত্রহীন বলেই তো ভদ্র সমাজে ওদের জায়গা হয় না। বিমল যতটা ঘৃণা ও বিরক্তির সঙ্গে কথাগুলো বলে, পুতুলও ততটাই অসন্তোষের সঙ্গে বলে, যার সম্পর্কে তুমি কিছুই জানো না তার সম্পর্কে এভাবে আজে বাজে কথা অন্তত আমাকে বলো না। ও মুহূর্তের জন্য থেমে বলে, যারা অভিনয় করে না তারা সবাই বোধহয় রামকৃষ্ণ পরমহংস, তাই না? পরিস্থিতিটা একটু সামলে নেবার জন্য বিমল বলে, আমি কি তাই বলেছি? পুতুল আর কোনো কথা না বলে তাতাইকে নিয়ে নিজেদের কম্পার্টমেন্টে যায়। বিমলও দেরি করে না, ওদের প্রায় পিছন পিছনই যায়। অর্জুনকে রিডিং লাইটের আলোয় বই পড়তে পড়তে হুইস্কির গেলাসে চুমুক দিতে দেখে বিমল বলল, খালি পেটে ড্রিঙ্ক করছেন, কিছু খাওয়া দাওয়া করবেন না? অর্জুন উঠে বসে একটু হেসে বলে, আমি তো আপনাদের লুচির ভরসায় বসে আছি। সরি, সত্যি বড্ড দেরি হয়ে গেল। পুতুল সলজ্জভাবে কথাগুলো বলেই তাড়াতাড়ি একটা প্লেটে 2টো লুচি, একটু আলুর দম আর একটা সন্দেশ দিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন। অর্জুন প্লেটটা হাতে নিয়ে পুতুলের দিকে তাকে জিজ্ঞেস করে, কটা লুচি দিয়েছেন? মাত্র 2টো। আমি যদি একটা লুচি খাই আপনি কি অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হব না, দুঃখ পাব। অর্জুন ওর দিকে তাকিয়ে সামান্য একটু মাথা নেড়ে চাপা হাসি হেসে বললেন, না না, আপনাকে আমি দুঃখ দেব না, তবে প্লিজ সন্দেশটা তুলে নিন। বিমল বলে, মাত্র একটা সন্দেশ দিয়েছে, ওটা খেয়ে নিন। ভাই, আমি মিষ্টি খাই না। পুতুল জিজ্ঞেস করে, আপনি একেবারেই মিষ্টি খান না? অর্জুন আবার কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে
ওর দিকে তাকিয়ে থাকার পর বলেন, নববর্ষ, বিজয়া আর জন্মদিনের দিন দিদিকে প্রণাম করার পর ওর হাতে একটা করে মিষ্টি খাই। পুতুল সলজ্জ দৃষ্টিতে পরম প্রিয় অভিনেতার দিকে তাকিয়ে বলে, ভুল করে যখন দিয়েই ফেলেছি, প্লিজ খেয়ে নিন। সত্যি বলছি, আপনার প্লেট থেকে কোনো কিছু তুলে নিতে ইচ্ছে করছে না। অর্জুন আপন মনে কি যেন ভাবেন, তারপর আলুর দম দিয়ে দুটো লুচি আর মিষ্টি খেয়ে পুতুলকে বলেন, খুব ভালো খেলাম। উনি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে না আসতেই বিমল উপরের দুটো বার্থ আর নিচের বার্থে চাদর বিছিয়ে টিছিয়ে শোবার ব্যবস্থা করে ফেলে। অর্জুন কম্পার্টমেন্টে ঢুকিয়ে বিমলকে বলে, আপনি যখন ইচ্ছে আলো অফ করে দেবেন। 10:30 বেজে গেছে, ভাবছি এবার শুয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ুন। আপনি শোবেন না? একটু পরে। অর্জুন আবার গিলাসে হুইস্কি ঢেলে জল মিশিয়ে এক চুমুক দিয়েই শুয়ে শুয়ে রিডিং লাইটের আলোয় আবার বই পড়তে শুরু করেন। উপরের দুটো বার্থে বিমল আর তাতায় চলে যাবার পর পুতুল নিচের বার্থে পাশ ফিরে শুয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকেন আর কত কি ভাবেন। অন্ধকার সিনেমা হলে সামনের পর্দা এই মানুষটার ছবি দেখলেই একটা আশ্চর্য খুশির বন্যা বয়ে যায় সারা মন প্রাণে। একটা ছবি দেখার পর কিছুতেই রাত্রে ঘুম আসে না, চোখের সামনে শুধু মানুষটাকেই দেখি। না না, শুধু দেখি না, মনে মনে কত কথা বলি ওর সঙ্গে। কখনো কখনো তো ওকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতেও ইচ্ছা করে। আরো আরো কত কি। সেই স্বপ্নরাজ্যের রাজকুমারকে পুতুল অপলক দৃষ্টিতে দেখে, না দেখে পারে না। অর্জুন পাশ ফিরে হুইস্কির গিলাসে চুমুক দিতে গিয়েই পুতুলের চোখে চোখ পড়তেই একটু হাসে। কয়েক মুহূর্ত নিঃশব্দে ওর দিকে তাকিয়ে থাকে, তারপর হুইস্কির গিলাস চুমুক দিয়ে আবার বই পড়তে শুরু করে। মিনিট 10 পর অর্জুন আবার হুইস্কির গিলাসে চুমুক দিয়েই দেখে পুতুল তখনও অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় পুতুল দৃষ্টি গুটিয়ে নিলেও অর্জুন 2-1 মিনিট ওর দিকে তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ দুজনের চোখে চোখ পড়তেই অর্জুন একটু চাপা হাসি হেসে দৃষ্টি গুটিয়ে নিয়ে বই পড়ে। বিমল উপরের বার্থে শুয়ে অর্জুনের মাঝে মাঝে ওভাবে পুতুলের দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে জ্বলে পুড়ে গেলেও মুখে কিছু বলতে পারে না। বোধহয় অর্জুনকে একটু সতর্ক করে দেবার জন্যই ও জিজ্ঞেস করে, তাতায় ঘুমিয়েছ? তাতায় ঘুমিয়ে পড়েছে, তাই ও কোনো জবাব দেয় না। পুতুল ঘুমিয়েছ? পুতুল জেগে থাকলেও চুপ করে থাকে। ও কখনো চোখ বন্ধ করে থাকে, কখনো দু চোখ ভরে স্বপ্নপুরীর রাজপুত্রকে দেখে। স্বপ্নপুরীর রাজপুত্র প্রত্যেকবার হুইস্কির গেলাস চুমুক দেবার সময় একটু যেন বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে পুতুলকে দেখে। মাত্রাজ মেলে কখনো ছুটছে, কখনো আবার থামছে 2-4 মিনিটের জন্য। রাত এগিয়ে চলে। অর্জুন ঘুমোন না, বই পড়েন, হুইস্কি খান, হাতে একটা জ্বলন্ত সিগারেট। ওর মধ্যেই মাঝে মাঝে পুতুলকে দেখেন, বোধহয় না দেখে পারেন না। পুতুলের চোখেও আজ ঘুম আসে না। চিত হয়ে শুয়ে শুয়ে শুধু আবোল তাবোল ভাবে। 2-5 মিনিট অন্তরই মাথাটা একটু ঘুরিয়ে অর্জুনকে দেখে। সারা রাত ধরে চৌকিদারি করার ইচ্ছে থাকলেও একসময় নিজের অজান্তেই বিমল ঘুমিয়ে পড়ে। মাদ্রাজ মিল থামতেই পুতুল আবছা আলোয় নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। 3:25। ওর একবার ইচ্ছে করে অর্জুনকে একটু বকুনি দিতে। কি ব্যাপার বলুন তো, সারা রাত ধরে হুইস্কি খাবেন? চটপট আলো নিভিয়ে শুয়ে পড়ুন। এভাবে রাত জাগলে শরীর অসুস্থ হয়ে পড়বে যে। না, পুতুল কিছুই বলে না, শুধু ওর দিকে তাকিয়ে থাকে। অর্জুন হুইস্কি গেলাসে শেষ চুমুক দিতে গিয়েই পুতুলের দিকে তাকিয়ে ওকে জেগে থাকতে থেকে অবাক হয়ে যায়। না, অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে বইখানা পাশে রেখে রিডিং লাইট অফ করে শুয়ে পড়েন। খোর্দা রোডের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চা খেতে খেতেই বিমল পুতুলকে বলে,
তোমার অর্জুন কুমার বোধহয় সারা রাতে মদ গিলেছে, তাই না? পুতুল বিরক্ত হয়ে বলে, আমি কি সারা রাত জেগে দেখেছি কে কি করছে? অনেক রাত্রে হঠাৎ একবার ঘুম ভেঙে যেতেই দেখলাম শ্রীমান তখনও পান করে চলেছেন। পুতুল কোনো কথা বলে না, চা খায়। অত মাল টানার পর শ্রীমান বোধহয় আজ সারাদিনই ঘুমোবে। ঘুমোবে, ঘুমোক, তোমাকে ডেকে দিতে হবে না। খুর্দা রোড থেকে ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক পর অর্জুনের ঘুম ভেঙে যায়। একবার ঘড়ি দেখেই বিমল পুতুলের দিকে তাকিয়েই বলেন, গুড মর্নিং। মর্নিং। খুর্দা রোড চলে গেছে? হ্যাঁ। অর্জুন আর কোনো কথা না বলে টয়লেটারিজের ছোট্ট ব্যাগ আর জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যেতেই পুতুল একটু হেসে বিমলকে বলে, দেখলে তো, অর্জুন চ্যাটার্জি মদ খায়, কিন্তু মদ ওকে খেতে পারে না। বিমল চুপ করে থাকলেও পুতুল আবার বলে, অর্জুন চ্যাটার্জি শুধু শুধু উন্নতি করেনি, অনেক সংযম, অনেক সাধনা না থাকলে এত নাম ধাম খ্যাতি যশ অর্জন করা যায় না। ট্রেন বেরহামপুর পৌঁছবার মিনিট 10 আগে অর্জুন বাথরুম থেকে ফিরে আসেন। পরনে সাদা ট্রাউজার আর প্রিন্টেড সিল্কের বুশ শার্ট। শুধু পুতুল না, বিমল আর তাতায়ও এই অসামান্য সুন্দর মানুষটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্জুন এক মুহূর্ত নষ্ট না করে কোট প্যান্ট থেকে শুরু করে অন্যান্য সবকিছু সুটকেসে ভরে নিয়ে একটা বিরাট প্যাকেট বের করে তাতাইয়ের হাতে দিয়ে বলেন, তাতাই, এর মধ্যে বোধহয় অনেক ভালো ভালো খাবার আছে, তুমি খাবে আর একটু একটু বাবা মাকে দেবে, কেমন? তাতাই মাথা নাড়ে। অর্জুন বিমলকে বলেন, মিস্টার চক্রবর্তী, আমার জন্য আপনাদের অনেক অসুবিধা হয়েছে, প্লিজ মাফ করবেন। কি বলছেন আপনি? বিমল প্রায় না থেমেই বলে, আপনার সঙ্গে এতক্ষণ কাটানো গেল, এ কি কম সৌভাগ্য? অর্জুন একটু হেসে বলেন, সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে এইটুকু জানি আমি আপনার অনেক বিরক্তির কারণ হয়েছি। বিমল তাড়াতাড়ি ওর দুটো হাত ধরে বলে, ফর গড সেক, সত্যি একটুও বিরক্ত হয়নি, বরং খুব আনন্দই পেয়েছি। এবার অর্জুন একটু ঝুঁকে পুতুলের মুখের সামনে মুখ নিয়ে ওর চোখের উপর চোখ রেখে বলেন, আপনাকে দেখতে ঠিক আমার মায়ের মতো। কথাটা শুনে ওরা দুজনেই চমকে ওঠে। উনি একটু ম্লান হাসি হেসে বলে যান, ছবিতে যেমন মাকে দেখি, আপনাকে দেখতে ঠিক সেই রকম, ঠিক মায়ের মতোই টানা টানা বড় উজ্জ্বল দুটো চোখ, সেই মুখের হাসি, বিরাট খোপা। অর্জুন কথাটা শেষ না করে দুহাত দিয়ে পুতুলের মুখখানা ধরে বলে, আমি আপনাকে মা বলে ডাকবো, আপনি আমাকে মানিক বলে ডাকবেন। মা আমাকে ওই নামেই ডাকতেন। কথাগুলো বলতে বলতেই ওর দুটো চোখ দিয়েই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আনন্দ বেদনায় পুতুলের দু চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। মাদ্রাজ মেল বেরহামপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেই অর্জুন পুতুলের দুপায়ে হাত দিয়ে প্রণাম করে একটু হেসে বলেন, মা, আশীর্বাদ করবে না? আনন্দে, খুশিতে, আত্মতৃপ্তিতে পূর্ণ পরিপূর্ণ হয়ে পুতুল দুহাত দিয়ে অর্জুনের মুখখানা ধরে ওর কপালে চুম্বন করে বলে, আমার ছেলে রাজার রাজা হবে। প্রডিউসার, ডিরেক্টর ও আরো কয়েকজনকে কম্পার্টমেন্টের দরজায় দেখেই অর্জুন বলেন, আপনারা মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়ান, আমি আসছি। ওরা মালপত্র নিয়ে নিচে নামতেই অর্জুন পার্স থেকে একটা ভিজিটিং কার্ড বের করে পুতুলের হাতে দিয়ে বললেন, মা, এই কার্ডে আমার পার্সোনাল টেলিফোন নম্বর আছে, সকালের দিকে ফোন করে বলে দিলেই আমি গাড়ি পাঠিয়ে তোমাদের নিয়ে আসব, তোমরা আসবে তো? পুতুল হাসতে হাসতে বলে, ছেলের কাছে যাব না তাই কি কখনো হয়? কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করলাম শ্রী নিমাই ভট্টাচার্যর গল্প পুতুল। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। গল্প পাঠে
আমি সহেলি। আজ পাঠ করলাম পুতুল।